আমাদের এখানে সাধারণত শিক্ষক, তারপরে বাবা-মারা জয়েন করে চাইল্ড কাউন্সেলিং কোর্স করার জন্য বা চাইল্ড কাউন্সেলিং এ যারা কাজ করতেছে বর্তমানে, সেইখানে একটু আ সার্টিফিকেট সহ নিজের কেরিয়ার তৈরি করার জন্য আ এইখানে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করে থাকে। আপনারা আ কোথা থেকে কে জয়েন করেছেন? কি, কি আপনাদের কি হচ্ছে বর্তমান পেশা কি আছে? এগুলো একটু আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ১ম এই রিকোয়েস্ট করব মমিনুল ভাইকে বলার জন্য। জি, মমিনুল ভাই বলেন, আপনি কি আছেন? মাইমিন সিং, আচ্ছা। উনি মেসেজে লিখে দিয়েছে এটিএম মমিনুল হক অটো ম্যাট্রিক্স। আচ্ছা, ময়মনসিংহ। আচ্ছা। আ ময়মনসিংহ থেকে উনি জয়েন করেছে। এরপরে আমাদের সুজন ভাই, এইচ.এম. সুজন। হ্যাঁ, ভাই কোথা থেকে জয়েন করেছেন? আ একটু বলেন আর আপনার বর্তমান পেশা কি? আমার কথা কি শোনা যাচ্ছে? নাকি নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? কথা শোনা না গেলে আমাকে একটু জানাবেন। আপনারা যারা হচ্ছে অ্যা মোবাইলে জয়েন করেছেন, মোবাইলে একটা 3 ডট বাটন আছে। হুম? ওখান থেকে মেসেজ লেখা যায়। আবার আপনারা মাইক অন করেও কথা বলতে পারেন। তামান্না মান্নান, উনি ঢাকা থেকে জয়েন করেছে। আ আপু আপনার ডিটেইলটা কি জানা যাবে? আপনি কোথায় কি করছেন এখন? প্ল্যান কি? আ আমাদের ক্লাসে জয়েন করার জন্য আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি? আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাদের কথা। আমি জানি না। আপনারা মাইক অন করে কথা বলতে পারেন। আচ্ছা, রুমানা আবেদীন। রুমানা আবেদীন শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি মাইক অন করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আমি রুমানা আবেদীন। আমি সিরাজগঞ্জ থানা মানে সিরাজগঞ্জ জেলা থেকে অংশগ্রহণ করেছি। আমি একজন স্কুল টিচার। আচ্ছা, ধন্যবাদ। আ রুমানা আপুকে। তামান্না আপা ঢাকা থেকে জয়েন করেছে। আর ময়মনসিংহ থেকে জয়েন করেছে আমাদের হলো মুমিনুল ভাই। এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করলো শিমুল জামান। হ্যাঁ, শিমুল ভাই কোথা থেকে জয়েন করলেন? বর্তমান পেশা কি? কি করছেন? আর আমাদের ক্লাস থেকে আপনার এক্সপেকটেশন টা কি? একটু বললে ভালো হয়। আমরা আর ২-৩ মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। জি, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে নাকি এখান থেকে নয়েজ আসতেছে? শিমুল ভাই,
আপনারা মেসেজ বক্স ইউজ করতে পারেন, মেসেজ বক্সে আপনারা লিখতে পারেন যদি আপনাদের বলতে সমস্যা হয়, তবে বলাই ভালো, কারণ আপনাদের এক্সপেকটেশনটা জানতে পারলে আমার জন্য সুবিধা হবে। আমরা ক্লাস শুরু করে দিয়েছি, তার মধ্যে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু ডিসকাশন করে নিচ্ছি যে আমাদের অডিয়েন্স কারা। সাধারণত আমাদের অডিয়েন্স টিচার এবং প্যারেন্টসরা হয়। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে চাইল্ড নিয়ে কাজ করছে, আর চাইল্ড নিয়ে বা চাইল্ড কাউন্সিলিং নিয়ে বা প্যারেন্ট কাউন্সিলিং নিয়ে কেরিয়ার তৈরি করতে চায়, ওনারা আমাদের এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে। আপনাদের যারা এখানে আছেন, আপনারা আপনারা কোন উদ্দেশ্য নিয়ে জয়েন করেছেন সেটা জানাটা জরুরি। তাহলে আমার জন্য কথা বলা ইজি হবে। আমি রুমানা আপু আমাদের সাথে কথা বলেছে। সুজন ভাই শুনতে পাচ্ছেন? শিমুল ভাই শুনতে পাচ্ছেন? আপনারা কি আছেন? আমরা আর ১ মিনিট পরে ক্লাস শুরু করব। কিন্তু আমি আপনাদের রেসপন্স সবারগুলো পাচ্ছি না। আমি শুধু তামান্না আপা, মমিনুল ভাই আর হচ্ছে রুমানা আপার মেসেজ পেলাম। শিমুল ভাই এবং সুজন ভাই আপনাদের কোনো মেসেজ পেলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এতক্ষণ মানে আমার সাউন্ড গুলো মানে যাচ্ছিল না আরকি। আচ্ছা, আচ্ছা। জি, না এরকম হয়, আমি হ্যাঁ। ওই অ্যাক্সেস এর প্রবলেম ছিল। আমি মোহাম্মদ সাইদুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রম চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ। আচ্ছা, আমি চাইল্ড সাইকোলজি নিয়ে একটু টুকটাক পড়াশোনা করি। আচ্ছা, এটাই, আচ্ছা, এটাই আসলে এই 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 মানে ইচ্ছা থেকেই আমি আসলে এই জায়গায় জয়েন করেছি। আচ্ছা, আচ্ছা, গ্রেট। আচ্ছা, আমাদের সাথে আর আছে হলো সুজন ভাই। সুজন ভাই কিছু বলতে চান? সুজন ভাই কিছু বলতে চান? অনেকেই জয়েন করতে পারছে না, নেটওয়ার্কের প্রবলেম। শিমুল ভাই আপনার মাইকটা অফ করে রাখেন। হ্যালো। এইচ এম সুজন, এইখানে এক আপু মনে হয় জয়েন করেছে। আচ্ছা, আর আফরিন রিতা, হ্যাঁ, আপনি কোথা থেকে জয়েন করেছেন? বর্তমান কি করছেন? পেশা কি? এবং আমাদের এই ক্লাসে আপনার এক্সপেকটেশনটা কি? আপনি কি কারণে আমাদের চাইল্ড কাউন্সেলিং ক্লাসে জয়েন করেছেন? এইটা একটু আমাদেরকে জানাবেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেবো আরকি এখন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি, জি, আপা কোথা থেকে কি জয়েন করেছেন? দক্ষিণ খান ঢাকা। দক্ষিণ খান, উত্তর খান, দক্ষিণ খান। ওকে। আপনি এখন কি করছেন বর্তমানে? গৃহিণী। আচ্ছা। আমাদের ক্লাসে জয়েন করার কারণ কি? বাচ্চাটা আসতেছে এটা অফ করো যে ক্যামেরাটা। হ্যালো, জি, বলেন। বাচ্চা অনেক জিদ করছে বা কথা শুনছে না এই জন্য। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন শুরু করে দিব। জাস্ট আ মিনিট।
আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের বিশেষ ক্লাসটিতে জয়েন করার জন্য। আজকে আমরা বর্তমান সময়ে সবচেয়ে মারাত্মক যে সমস্যাগুলোর মধ্যে পড়েছি, সেই মারাত্মক সমস্যাগুলোর মধ্যে কিছু কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো, এবং সেগুলো কিভাবে সমাধান করা যেতে পারে সেগুলোর কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা করব। সুতরাং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখব। আরেকটা বিষয় হচ্ছে, যারা তাসনুবা সামিন আপু কোথা থেকে জয়েন করেছেন? ঢাকা থেকে। আচ্ছা, অনেকেই জয়েন করতে পারছেন না। আচ্ছা, ঢাকা থেকে জয়েন করছেন। আপনি এখন কি করছেন বর্তমানে? আমি জব করছি আচ্ছা, গভর্নমেন্ট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যারা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং কে প্রফেশন হিসেবে নিতে চান, অথবা চাইল্ড কাউন্সিলিং এর উপরে সার্টিফিকেট অর্জন করতে চান, তারা আপনাদের নাম এবং ফোন নাম্বারগুলো মেসেজ বক্সে দিবেন। এইখানে একটা মেসেজ বক্স আছে, এইখানে দেখেন অনেকেই নাম দিয়েছে। এইখানে নাম এবং ফোন নাম্বারগুলো শেয়ার করে রাখবেন, তাহলে পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, আমি এখানে দিচ্ছি আমার নাম্বার, এভাবে দিলেই হবে। ঠিক আছে, এভাবে দিলে হবে। তো আমরা এখন মূল ক্লাসে চলে যাব। তো আমরা আমাদের বাচ্চাদের যে সমস্যাগুলো আছে, যদি সেই সমস্যাগুলো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে বা টিচার হিসাবে আমরা যদি সমাধান করতে পারি, এবং পাশাপাশি যদি আপনারা একটু খেয়াল করেন যে যদি আজ থেকে 1 বছর পরে আপনার একটা জবের পাশাপাশি, অথবা আপনি যদি নিজে একজন চাইল্ড কাউন্সিলর হতে চান, আপনার একটা চেম্বার থাকলো, আপনি আপনার এলাকার মানুষের বাচ্চাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের কাউন্সিলিং করতে পারবেন, এবং বাচ্চাদেরকে সুস্থ করে তুলতে পারবেন। বিশেষ করে যাদের নিজস্ব বা আত্মীয় স্বজনের ভিতরে বাচ্চা আছে, তাদেরকে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন। এলাকার যে বাচ্চাগুলো সমস্যার মধ্যে আছে, ফ্যামিলিগুলো সমস্যার মধ্যে আছে, তাদেরকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা বড় বিষয়। বাচ্চারা জন্মগ্রহণ করার পরে তাদের 2 ধরনের গ্রোথ হয়। একটা হচ্ছে তাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয়, আর একটা হচ্ছে তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, বা ফিজিক্যাল কিছু কিছু আপনার মানে অর্গান আছে, সেগুলো আমরা ডেভেলপ করা দেখি। তো প্রথমে বাচ্চাদের যে ব্রেন অর্গান আছে, সেইটা যখন তার বয়স 2 বছর নিচে থাকে, 1 বছর বা 8 মাস বা 10 মাস, তো আস্তে আস্তে বাচ্চাটার ব্রেনের বিভিন্ন নিউরনগুলো বৃদ্ধি পাওয়া শুরু করে দ্রুত। তারপরে বেসিক মোটর স্কিলস সেগুলো ডেভেলপ করা শুরু করে। তারা ছোট ছোট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারে, বুঝতে পারে। তারা আস্তে আস্তে তাদের ইমোশনাল কিছু রেগুলেশন, কান্না, হাসি, এগুলো তারা আলাদা করতে পারে এবং বুঝতে পারে। এইভাবে বাচ্চাদের যখন 3 বছর হয়, তখন তাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ স্কিল বৃদ্ধি পায়। তাদের কিছু সোশ্যাল স্কিলস, সামাজিক কিছু স্কিলস তাদের বৃদ্ধি পায়। তাদের সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধি পায়। এই বয়সে বাচ্চারা বুঝতে পারে যে কোনো জিনিস হারিয়ে গেলে
সেটা আবার ফেরত পাওয়া যেতে পারে। আর তারা বুঝতে পারে যে তাদের বাবা মা কি বলছে, কি ধরনের মায়ের হাসি, বাবার কথা বলা, এগুলো তারা বুঝতে পারে এবং একটু একটু করে তারা কথা বলা শুরু করে দেয়। যখন তাদের বয়স 6 থেকে 11 বছর হয়, তখন তাদের অনেক কিছু তারা ক্রিয়েটিভলি শিখতে পারে, যেমন কথা বলা, লেখা, হ্যাঁ, শব্দ, বিভিন্ন ধরনের লজিক, এগুলো তারা দিতে পারে, বিভিন্ন কারণ দেখাতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। তারা বিভিন্ন শব্দ, কমপ্লেক্স শব্দ একসাথে জোড়া দিয়ে কথা বলতে পারে। এরপরে যখন বাচ্চা আরো বড় হয়, তখন তাদের বিভিন্ন ধরনের ম্যাচুরিটি আসে। তারা বিভিন্ন ধরনের সোশ্যাল প্যাটার্ন বুঝতে পারে, সোশ্যালি অনেক কাজ করতে পারে। তো এইটা গেল স্বাভাবিক, একজন বাচ্চা যদি এরকম ভাবে হয় তাহলে তার এই গ্রোথ গুলো হবে। সেরকম তার ফিজিক্যাল কিছু গ্রোথ হবে। তার ছোটবেলা থেকে তার আস্তে আস্তে তার হাড় গঠন হবে, মাংসপেশিগুলো গঠন হবে, তার নড়াচড়া বা মুভ করা, রানিং, আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে হাঁটতে পারা। 3-4 বছরে যখন সে হবে তখন সে হাঁটতে শিখবে, বিভিন্ন জিনিস দেখাইতে পারবে, গেম বা খেলাধুলা করতে পারবে। 6 বছর 7 বছরে তার মোটামুটি ফিজিক্যাল একটা গ্রোথ হবে। এই বাচ্চাটার একটা হাইট হবে এবং হাইটের সাথে তার একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট থাকবে। এটার একটা চার্টও আছে। তো 12 থেকে 18 বছর যখন হয় তখন বাচ্চারা মোটামুটি টিনেজে চলে যায় এবং তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটে। এখন একজন চাইল্ড সাইকোলজিস্ট হিসাবে বা একজন চাইল্ড কাউন্সিলর হিসাবে বা একজন অভিজ্ঞ বাবা মা হিসেবে আপনারা সহজেই একটা বাচ্চাকে দেখে বুঝতে পারবেন যে এই বাচ্চাটার ফিজিক্যাল গ্রোথ বা মেন্টাল গ্রোথে কোনো বাধা হয়েছিল কিনা। কি কি কারণে বাধা হইতে পারে? একটা হচ্ছে যদি বাচ্চাটা প্রি ম্যাচিউর হয়, অর্থাৎ 8 মাসের আগে বা 7 মাস 8 মাস এইরকম সময় যদি বাচ্চা ডেলিভারি হয় বা মানে চলে আসে, সেই ক্ষেত্রে বাচ্চাটার ব্রেনের ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হতে পারে। তারপর আরো বিভিন্ন কারণ আছে, কারণগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো ফ্যামিলিগত কিছু কারণ আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো যাই হোক, বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে কিনা একজন কাউন্সিলর বুঝতে পারবে। এখন আসি হলো বাচ্চাদের কি ধরনের প্রবলেমগুলো হয়। যদি আমরা একটু স্ক্রিনে দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা গেলে আমাকে একটু জানাবেন। আচ্ছা। ফারহানা আক্তার, আপনি কোথা থেকে জয়েন করলেন? ঢাকা থেকে আচ্ছা, আফরিন আপু নাম্বার দিয়েছে। আচ্ছা, আমি আগে বলে নেই, কোর্স সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, কোর্স সম্পর্কে বলবো শান্তা আপু, অবশ্যই কোর্স সম্পর্কে বলবো, কোর্স ডিউরেশন সম্পর্কে, সব সম্পর্কে বলবো, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, আপনাদের জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা জেনারেলি এই ক্লাস আমরা শেষ করে দিয়েছিলাম, তারপর আমরা আরেকটা ব্যাচ আমরা করলাম, দেখা যাক। তো বাচ্চাদের এখন যে সমস্যাগুলো হয় তার ভিতরে একটা হচ্ছে ট্যান্ট্রাম এবং টেম্পার। এই কথাটা মানে হচ্ছে যে বাচ্চাদের যে বিহেভিয়ার, ব্যবহার যেটা, এইটা তাদের অনেক আগের বাচ্চাদের থেকে অনেক বিপরীতধর্মী আচার আচরণ পাওয়া যাচ্ছে। প্রচন্ড মেজাজ খিটখিটে এবং খারাপ থাকছে এবং অধিকাংশ সময় তারা বাবা মার সাথে খারাপ বিহেভ করছে। তো এটা একটা কারণ, এটা একটা ঘটনা। এরপরে হচ্ছে তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে তারা অ্যাগ্রেসিভ বলতে
তারা আক্রমণাত্মকভাবে কথাবার্তা বলছে। তো এই যে আমি কথাগুলো বলছি, আপনারা মিলাই নেবেন যে 1 থেকে 5 বছর বা 6 বছরের বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় কিনা। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বাচ্চাদের মধ্যে পাওয়া যাচ্ছে। এই বাচ্চারা শেয়ারিং করা বা কোনো কিছু ভাগাভাগি করে খেতে পারে না বা পছন্দ করে না, বা এই জিনিসটাতে তারা হ্যাবিচুয়েটেড না বা অভ্যস্ত না। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস আছে তাদের, অতিরিক্ত মোবাইল আসক্তি আছে তাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে স্পিচ ডিসঅর্ডার পাওয়া যাচ্ছে। এগুলো কি, এগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো। বাচ্চাদের যখন অ্যাটেনশন স্প্যান কমে যায়, অতিরিক্ত চঞ্চলতা দেখা দেয়, তখন তাদেরকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা একটা রোগ। এএসডি এটাও এক ধরনের রোগ। এটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ বাচ্চা চোখের দিকে তাকায় কথা বলতে পারবে না, সামাজিকভাবে মিশতে পারবে না, একটা কথা বললে অন্য কাজ করবে, বা কোনো একটা কাজ নিয়ে বসে থাকবে, অন্য কাজগুলো ঠিক মতো করতে পারবে না, হাঁটা চলায় সমস্যা হতে পারে, তাকানোতে সমস্যা হতে পারে। সোজা কথা হলো সামাজিকভাবে এই বাচ্চাটা প্রথম থেকেই একটু অন্যরকম হবে। তো এটা ছাড়া আরো কি কি সমস্যা হচ্ছে? অপোজিট বিহেভিয়ার, অর্থাৎ বিরোধী আচরণ, মানে আপনি যেটা বলবেন তার উল্টা কাজ করবে। তার ভিতরে তাদের মনোযোগের সমস্যা পাওয়া যাবে। মানে একটা স্বাভাবিক বাচ্চার বয়স যদি 12 বছর হয়, তাহলে মিনিমাম 10-15 মিনিট একটা কাজে, সেটা খেলাধুলা যাই হোক না কেন, হ্যাঁ, পড়াশোনার কথা বাদ দিলাম, এইটার মধ্যে তার একটা অ্যাটেনশন বা মনোযোগ নেচারালি থাকার কথা। যদি এইটা না থাকে, তাহলে ধরে নিতে হবে যে এই বাচ্চাটার সমস্যা আছে, অর্থাৎ অ্যাটেনশন স্প্যান কমে গেছে। সোশ্যাল প্রবলেম। আচ্ছা, তার আগে বলে নেই, যারা চাইল্ড কাউন্সিলিং কোর্স করতে চান অথবা চাইল্ড কাউন্সিলিং নিয়ে বিস্তর নলেজ গেদার করতে চান, তারা একটু আপনাদের ফোন নাম্বার শেয়ার করবেন। এইখানে আমি শুধুমাত্র একজনের নাম্বার পেয়েছি, সেটা হলো আফরিন আপা। বাকিরা এখনো দেননি। আপনারা মেসেজ বক্সে ফোন নাম্বার, নাম দিয়ে রাখবেন, ঠিক আছে? পরবর্তীতে আপনাদের সাথে আমি যোগাযোগ করব। আচ্ছা, এখন এই যে প্রবলেম, সামাজিক প্রবলেমটা কি? সামাজিক প্রবলেমটা হচ্ছে, একটা সময় ছিল, আপনাদের মনে আছে কিনা, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ক্লাব ছিল, আমাদের সংগঠন ছিল, আমাদের ক্রিকেট ক্লাব ছিল, আমাদের র্যাকেট ক্লাব ছিল, আমাদের মার্শাল আর্ট ক্লাব ছিল, আমাদের বিভিন্ন ক্লাব, ফুটবল টুর্নামেন্ট, এগুলো আমরা করতাম। এখনকার বাচ্চারা অর্গানাইজলি এই জিনিসগুলো করে না, তারা সোশ্যালি মিশতে চায় না, তারা আইসোলেটেড। আইসোলেটেড কি? আইসোলেটেড হচ্ছে দ্বীপের মতো। মনে করেন যে একটা বড় নদী, মাঝখানে একটা চর, এইটার সাথে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নাই। ঠিক আমাদের বাচ্চারা এরকম হচ্ছে, তারা একা একা একটা রুমে বসে থাকতে পছন্দ করে। তাদের ইয়ে নাই, কি বলে, বন্ধু বান্ধবদের সাথে ওরকম, মানে আমরা তো প্রচুর আড্ডাবাজি করতাম, বন্ধু বান্ধবদের সাথে আমাদের সারাদিন কেটে যেত। আমাদের সাথে বাবা মার দেখা হতো সন্ধ্যাবেলা, আমরা সারাদিন বাইরেই থাকতাম। তো এই যে চেঞ্জটা, বাসার ভাই নাম্বার দিয়েছে, আর হলো আফরিন আপা নাম্বার দিয়েছে। বাকিরা যারা চাইল্ড কাউন্সিলিং কোর্স করতে চান বা আগ্রহ আছে, তারা নাম্বার দিয়ে রাখবেন। তো যেটা বলতেছিলাম, যে সোশ্যালি এই বাচ্চাগুলো ডিসকানেক্টেড টু দ্য সোসাইটি। প্রথম ডিসকানেক্টেড, বাবা মার থেকে ডিসকানেক্টেড, খুব একটা কানেকশন নাই, একা একা থাকতে পছন্দ করে, মোবাইল নিয়ে থাকতে পছন্দ করে, ঠিক আছে? এরপরে কি আছে, তাদের মধ্যে হাইপার রিস্ক টেকিং আছে। তারা অনেক বড় বড় ঝুঁকি নিতে পারে বা ঝুঁকি নেয়ার প্রবণতা দেখা যায়। মনে হলো আজকে পরীক্ষা দিব না, বাসা থেকে বের হয়ে গেল। মনে হলো আজকে বাবা মা একটু খারাপ ব্যবহার করছে, সে কোনো কিছু একটা ভেঙে ফেললো। মনে হলো একটু কেউ খারাপ আচরণ করছে, তাকে ধরে মার দিল। বিশেষ করে টিচারদেরকে গায়ে হাত উঠানো, বাবা মার গায়ে হাত উঠানো, বাবা মার সাথে খারাপ বিহেভ করা, এগুলো এখনকার বাচ্চাদের খুব স্বাভাবিক কার্যক্রমের মধ্যে পড়ছে। তো এই যে প্রবলেমগুলো আমি দেখলাম,
বা বললাম, আপনারা কারা কারা এই প্রবলেমগুলো সাথে একমত যে এই ধরনের প্রবলেম আপনারা পাচ্ছেন? কথা বলতে হবে। জি বলেন। আসসালামু আলাইকুম। জি, তাহমিদ খান বলেন। হ্যালো। জি বলেন। জি, আমি আসলে আমার ৩ জন বেবি। এর মধ্যে বড় ২ জনের অটিজম এইচডি আছে, হ্যাঁ। আর ছোট জন জি, আর ছোট জন 6 ইয়ার্স। তো জি, আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, এটা নেটওয়ার্কের কারণে মানে মেবি। যেগুলো বললেন এগুলা আসলে আমার বড় বাচ্চাদের তো আছে, ছোটটারও আসলে। হুম। আচ্ছা, ওইটার মধ্যে বড় ২ জনের এইচডি, হ্যাঁ, আছে। আর এডিএইচডি, ছোটটা ভালো। এএইচডি। হ্যাঁ, এইচডি, হ্যাঁ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আচ্ছা, আচ্ছা। আর ছোটটা ভালো, ভালো। ওইটা 6 ইয়ার্স আর কি, রানিং। তো ওইটা যেটা বড়গুলো তো প্রবলেম আছেই। তো ছোটটা যেটা করছে আর কি নেই। আমার মেজো ছেলেটার বয়স 11 চলে। তো ছোটটা যেটা করছে, মেজো ছেলেটা যেহেতু একটু বিহেভিয়ার প্রবলেম দেখা দিচ্ছে এখন রিসেন্টলি বেশি, ওকে হিট করতে চাচ্ছে অথবা মানে যেটাই হোক করতে চাচ্ছে। ছোট ছেলেটা এটা হুম, নিতে পারছে না আর কি। ছোট ছেলেটা বুঝতে আমার পারছি। খুবই কান্নাকাটি করছে, মানে চিল্লাচিল্লি করছে। মানে মেজো ছেলেটাকে যে মারছে, মানে এমন করছে আর কি। কিন্তু এমনি ভাইদের প্রতি খুবই আন্তরিক, কিন্তু এখন এটা করছে, এই প্রবলেম গুলো হচ্ছে আর কি ভাইয়া। আচ্ছা, আর কেউ শেয়ার করতে চায়? আমার আমার একটাই বেবি। আমার যেটা হয়েছে, বাচ্চাটা একটা বেবি হওয়ার কারণে ফ্যামিলিতে একটাই বেবি। বাচ্চাটা এখন ও লেভেল দিবে। সে মোবাইলে তো আসক্তি আছে, মানে প্রচন্ড একরোখা হয়ে গেছে, কোনো কথাই শুনতে চাচ্ছে না। আচ্ছা। আমি আপনার এই কারণগুলোতে একমত। অ্যাকচুয়ালি এখনকার বাচ্চারা যে এত আইসোলেটেড থাকে এবং প্যারেন্টসরাও বিশেষ করে বাবারা অফিস থেকে এসে বাচ্চাদের সময় দেয় না। এটা একটা বিরাট কারণ, অনেক গ্যাপ আছে, ওরকম সময় দেওয়া হয় না। আগে দেখা যেত, হ্যাঁ আগে বাবা মারাও কম সময় দিত কিন্তু একটা ডিটেলস থাকতো না, কারণ হচ্ছে টেকনোলজি এত ছিল না। এটা একটা কারণ, যার কারণে আবার এখনকার খাবার দাবার অনেক অপশন, যার কারণে এই এডিএসডি বাচ্চারা মানে এখন অনেক দেখা যায়। যেমন আমাদের বাবা মারা বলে বা আমার শ্বশুর শাশুড়ি বলে, আগে তো এগুলো দেখি না, এগুলো শুনি নাই। কিন্তু অ্যাকচুয়ালি আগে তো আসলে পরিবেশটা এরকম ছিল না। হুম, এটাই আর কি। ঠিক আছে আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। না, আগে তো অনেক কিছুই ফ্রেশ ছিল, অনেক কিছু ছিল, অনেক মাঠঘাট ছিল, বাট তারপরও কিন্তু একটা জিনিস আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না। হুম, সেটা আমি একটু পরেই বলবো। আচ্ছা, উম, আর আর কেউ বলতে চায়? আরেকটা কোশ্চেন ছিল, এডিএসডি বা এএসডি, এটা তো আসলে দেখা যায় যে বাচ্চা 2-3 বছর পর বা অনেক বছর পর বা যখন দেখে যে বিহেভিয়ার আপু, আপনার কথা পরিষ্কার আসছে না, আপনি কি হেডফোন ইউজ করতেছেন? জি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। মানে একটু সাউন্ড একটু কম ছিল। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, এএসডি বা এডিএসডি, মানে আমি আমার বাচ্চাকে স্লিপ ডিলের জন্য সবসময় থেরাপি করাতে চাই। তো ওইখানে দেখা যায় মানে প্যারেন্টসরা অনেক মানে কনফিউশনে থাকে যে আসলে তাদের বাচ্চাদেরকে আসলে এটা পেটের থেকে নিয়ে আসছে নাকি হওয়ার পর এরকম হইলো। এটা আমার একটু জানতে ইচ্ছা করে। আমি আপনার প্রশ্নটা পুরোটা বুঝতে পারিনি। আপনি একটু ওই হেডফোনটা খুলে আপনি সরাসরি ফোনে বলেন তো দেখি, আমি আরেকবার একটু শুনি। পরিষ্কার বোঝা যায়নি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন পরিষ্কার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আমার বাচ্চার স্পিচ দিলে, ডেভেলপমেন্ট দিলে আমার তো থেরাপি সেন্টারে যেতে হয়। তো অনেক হুম, প্যারেন্টসরাই মানে আলোচনা করে যে আমার বাচ্চা তো এরকম ছিল না, 3 বছর মতো কথা বলতো, তাকাই তো হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমার, এটা কি পেটের থেকে নিয়ে
নিয়ে আসে, মানে জন্মগতভাবে বাই বোন নিয়ে আসে, নাকি বের হওয়ার পর তারা এরকম হয়ে যায়? মানে এটা আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি আলোচনা করব, এটা আছে, একটু পরেই আসবে। ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে মুভ করি। তো বাচ্চাদের যে প্রবলেমগুলো আমরা দেখলাম, এগুলাকে আমরা 4টা মেজর ভাগে ভাগ করতে পারি। প্রথমটা যেটা হলো সেটা হচ্ছে উই ফেসেস সাম ইমোশনাল চ্যালেঞ্জেস, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, গ্রিফ, অ্যাঙ্গার, ইমোশনাল ডিফিকাল্টিস, মানে রাগ, ভয়, ক্ষোভ, তারপরে তাদের মধ্যে হতাশা, হ্যাঁ, এগুলা হচ্ছে তাদের ইমোশনাল কারণ, মানে ইমোশনাল প্রবলেম এগুলো আছে। এরপরে আমরা পাচ্ছি কি বিহেভিয়ারাল প্রবলেম, অ্যাগ্রেসিভনেস, তারপরে ডিনাইং, তারপরে ট্যান্ট্রাম, মানুষের সাথে রাফ বিহেভ করা, মারা, গায়ে হাত তোলা, এগুলো হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম। আরেকটা হলো ফ্যামিলিগত প্রবলেম, কিছু কিছু ফ্যামিলিতে সেপারেশন, ডিভোর্স, হ্যাঁ, কনফ্লিক্ট, এগুলো আছে, এগুলা একটা ভাগে এগুলোর কারণে আসে। আরেকটা হচ্ছে যে ট্রমা, বাচ্চাদের ছোটবেলায় কখন কি কারণে কোন বাচ্চার মধ্যে কি ট্রমা তৈরি হবে আপনারা জানেন না। মনে করেন একটা বাচ্চা বিছানা থেকে পড়ে গেছে, হালকা একটু ব্যথা পেয়েছে, কিন্তু সে ভয় পেয়েছে অনেক বেশি। অথবা একটা বাচ্চার সাথে কোনো এক সিনিয়র কেউ, লেটসে বড় কোনো ভাই বা কাজিন, তারা একটু লাউডলি কথা বলেছে, বাচ্চাটার বয়স 2 বছর বা 1 বছর, এইটাতে সে ভয় পেয়ে গেছে। তো এই সব বিভিন্ন কারণে, আমাদের ফ্যামিলিগত কারণে, অথবা বাচ্চার সাথে অ্যাবিউজ করা হয়েছে, দেখা গেল যে বাচ্চাকে বন্ধ করে রাখছে, রেখে খেলতেছে, লুকোচুরি খেলতেছে, কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে, সে ভয় পেয়ে গেছে। বিভিন্ন কারণে বাচ্চাদের মধ্যে ট্রমা তৈরি হতে পারে, অ্যাবিউজের কারণে ট্রমা হতে পারে। এই ট্রমাগুলো কিন্তু আমাদের একটা মেজর কারণ, যে মেজর মেজর একটা হচ্ছে আমাদের ট্রমা হচ্ছে একটা মেজর অংশ, যেটার কারণে প্রবলেমগুলো হয়। আরো কিছু মেজর কারণ আছে যেগুলো আমরা বলতে পারি, যেমন একটু আগে আপা বললো যে একটা বাচ্চা আগে ভালো ছিল, হঠাৎ করে এরকম হলো কিনা। তো টোটাল যে আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি, যেমন লার্নিং ডিসঅর্ডারটা কি আপনাদেরকে একটু বলি। যখন বাচ্চারা স্কুলে যায়, তখন বাচ্চাদের কয়েকটা জিনিস দেখা হয়। প্রথম হচ্ছে সে রিডিং পড়তে পারে কিনা, 2 নাম্বার হচ্ছে সে লিখতে পারে কিনা, 3 নাম্বার সে কোনো কিছু টিচার বললে সেটা বুঝতে পারে কিনা, 4 নাম্বার হচ্ছে সে কম্প্রিহেন্ড করতে পারে কিনা, অর্থাৎ এইটার বুঝে সে ব্যাখ্যা করতে পারে কিনা। এরকম 4টা বা 5টা ওয়েতে এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করে বা লার্নিংটা ডেভেলপ করে। ইদানিং বাচ্চাদের স্কুল থেকে যে কমপ্লেনগুলো আসছে, প্রথম কমপ্লেন হচ্ছে বাচ্চারা ঘুমায়, মানে বা ক্লাসে যদি 30টা বাচ্চা থাকে, তার ভিতরে 2-3টা বাচ্চা হচ্ছে ঘুমাচ্ছে বা তারও বেশি। তারপরে রেজাল্ট খারাপ হচ্ছে, কিসের কারণে? লার্নিং ডিসঅর্ডারের কারণে। লার্নিং ডিসঅর্ডার কি কি কারণে হইতে পারে আমি বললাম, 4-5টা কারণ আছে। তার ভিতরে কোনো বাচ্চার মধ্যে 4টাই উপস্থিত থাকে, কোনো বাচ্চার মধ্যে 2টা উপস্থিত থাকে, কোনো বাচ্চার মধ্যে 3টা উপস্থিত থাকে। তো এই প্রবলেমগুলোর কারণে বাচ্চাদের লার্নিং ডিসঅর্ডার হয়। আর একটা ডিসঅর্ডার কি আমরা বলছি, স্পিচ ডিসঅর্ডার। কথা 2 বছরে একটা মেয়ে বাচ্চা কথা বলার কথা, 2 বছরে 3 বছরে কথা বলে না। ছেলে বাচ্চারা 2 বছর 2 মাস 3 মাসের ভিতরে পরিষ্কার কথা বলার কথা, কিন্তু কথা বলছে না। এরকমও আমরা বাচ্চাদেরকে পেয়েছি 4 বছর হয়ে গেছে কথা বলছে না। এবং এটা যে এরকম যে আপনি 100 জনের ভিতরে একজন, বিষয়টা এরকম না। এটা হচ্ছে বাংলাদেশে এডিএইচডি, যেটা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, যেটা এইটা 2023 সালে বাংলাদেশের একটা সার্ভেতে পাওয়া গেছে, 100-এর মধ্যে 30 জন বাচ্চার মধ্যে এই প্রবলেম পাওয়া গেছে। তারা গভর্নমেন্ট থেকে এটা ডিক্লেয়ার করে নাই যে আমাদের 30টা বাচ্চার হলো এডিএইচডি আছে, তারা বলছে এডিএইচডির সিমটম পাওয়া গেছে। তো সিমটম পাওয়া গেছে মানে কি, আপনারা যখন চাইল্ড কাউন্সিলর হবেন, আপনারা একটা বাচ্চার মাকে 3 থেকে 4টা প্রশ্ন করলেই আপনারা বুঝে যাবেন যে বাচ্চার এডিএইচডি হয়েছে কিনা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে আপনার বাচ্চার বয়স মাত্র 1 বছর, এখনো বহুত সময় আছে, এডিএইচডি হয়নি এখনো। বাচ্চারা
আমাদের যারা চাইল্ড কাউন্সিলর এরা 5 মাসের বাচ্চা দেখলে বলতে পারবে এডিএইচডি আছে কিনা। তো যদি আপনি ছোটবেলা থেকেই বাচ্চাটার ব্যাপারে কেয়ারিং হন, তাহলে কিন্তু তার এডিএইচডি থেকে তাকে বের করে নিয়ে আসা যাবে। এখন যদি আপনি ডাক্তারের কথা মতো অপেক্ষা করতে থাকেন, তারপরে বাচ্চার বয়স 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে যাবে, তখন গিয়ে দেখবেন যে এডিএইচডি হয়েছে, তখন বলবেন যে না এতদিন পরে কি। মানে বিষয়টা হচ্ছে যে উই হ্যাভ টু টেক ডিসিশনস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো যে কারণগুলো হয় সে কারণগুলোর মধ্যে সবচেয়ে একটা ছোট কারণ হলো জেনেটিক কারণ। জেনেটিক কারণ কি, যে যদি আমরা দেখেন 1998 সালে হচ্ছে মোবাইল ফোন আসছে বাংলাদেশে, 2002-এ হচ্ছে স্মার্টফোন আসছে, ঠিক আছে। 2005-এর দিকে স্মার্টফোন আসছে, না 2005-এরও, হ্যাঁ 5-এর দিকে স্মার্টফোন আসছে। তো তখন থেকে মানুষ স্মার্টফোন ব্যবহার করে, তাহলে আজ থেকে 25 বছর 20 বছর আগে থেকে লোকজন স্মার্টফোন ব্যবহার করে। তো যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে এডিএইচডি থাকতে পারে, তাদের মধ্যে মোবাইল অ্যাডিকশন থাকতে পারে। এই মোবাইল অ্যাডিকশন যদি কোনো বাবা মার মধ্যে থাকে এবং তারপরে সে যদি বিয়ে করে, তাদের ভিতরে যদি এই হ্যাবিটটা থাকে, তাহলে এই হ্যাবিটটা জেনেটিক্যালি ক্যারি হবে, মানে জেনেটিক্স কারণেও এডিএইচডি হতে পারে। কিন্তু একটা বাচ্চা 2 বছর 3 বছরের কোনো সমস্যা নাই, হঠাৎ করে এডিএইচডি হলো, এটা জেনেটিক কারণ না, এটা অন্য কারণ। তা আমরা সেগুলোতে যাচ্ছি। তো জেনেটিক একটা কারণ থাকতে পারে, যে ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে, ফ্যামিলিতে যদি অটিজম থাকে, তাহলে বাচ্চাদের এটা ক্যারি হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা কারণ, ছোট কারণ। বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে নিউট্রিশন। যদি মায়ের কনসিভ করার পরে যদি তার মিনারেলস ভিটামিনস ঠিক মতো না পায়, পুষ্টি ঠিক মতো না পায়, তো তার বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনারা বুঝবেন কিভাবে? হিস্ট্রি নিলেই আপনারা বুঝতে পারবেন যে বাচ্চার ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে কিনা, অন্যান্য প্রবলেম আছে কিনা, এটা বের করলে বুঝতে পারবেন যে কোথা থেকে এটা আসছে। আচ্ছা, বাচ্চা ছোটবেলার থেকে যে ফুডগুলো তার পাওয়ার কথা সেগুলো যদি সে না পায়, সেখানেও তার নিউট্রিশনের ডিফিসিয়েন্সি থাকতে পারে। নিউট্রিশনের ডিফিসিয়েন্সি থাকলে প্রবলেম হতে পারে। এরপরে হলো এনভায়রনমেন্ট। বাচ্চাটা যেখানে বড় হয়েছে বা বড় হচ্ছে সেইখানকার ফেসিলেশন ঠিক মতো আছে কিনা। ফেসিলেশন বলতে ফেসিলিটিস, একটা বাচ্চার হাসি কান্না মজা, হ্যাঁ, খেলাধুলা, সোশ্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্টটা এটা সাউন্ড আছে কিনা। সাউন্ড মানে হলো সুন্দর আছে কিনা, ভালো আছে কিনা। যদি না থাকে তাহলে সেই বাচ্চার মধ্যে আপনার বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটিস দেখা দেবে। এনভায়রনমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর, সবচেয়ে বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্ট। সেকেন্ড কারণ, বিগেস্ট কারণ হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ কোথায়? রিলেশনশিপ টু মাদার্স উইথ বেবি। বাচ্চার সাথে মায়ের রিলেশনশিপ কেমন? এখন আপনারা সব মা বলবেন যে আমার বাচ্চার সাথে আমার রিলেশন খুব ভালো। ব্যাপারটা হচ্ছে যে যখন একটা মা বা বাবা যখন বাচ্চার হাতে মোবাইল উঠায় দেয়, এই বাচ্চাটাকে থামানোর জন্য, কান্না থামানোর জন্য মোবাইল দেয়া হয়, বা বাচ্চা যাতে ডিস্টার্ব না করে এই জন্য মোবাইল দেওয়া হয়। এই মোবাইলটা তার জন্য বুমেরাং হয়ে দেখা দেয়। বাচ্চা এবং মায়ের যে রিলেশনটা, এটা হচ্ছে আধ্যাত্মিক একটা রিলেশন, সৃষ্টিকর্তার থেকে সৃষ্ট একটা রিলেশন। এই রিলেশনটা নষ্ট করে ফেলে হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনে এমনভাবে অ্যালগরিদম করে দেয়া আছে, যদি কোনো বাচ্চা এই মোবাইল ফোন 3 দিন টানা দেখে, 3 দিন মানে 3 দিন পর পর যদি এক মিনিট করেও দেখে, তার ভিতরে এইটার নেশা হয়ে যাবে। এবং এই নেশাটা আস্তে আস্তে এত তীব্র হবে যে এই বাচ্চার মোবাইল ছাড়া খেতে পারবে না, মোবাইল ছাড়া স্কুলে যাবে না, মোবাইল ছাড়া পড়তে বসবে না, মোবাইল ছাড়া কোনো কাজই মোবাইল ছাড়া সে করবে না। কারণ কি? এখানে অধিক পরিমাণে ডোপামিন দেওয়া হয়, এবং এই ডোপামিন এত খারাপ যে মায়ের সাথে বাচ্চাকে ডিটাচ করে ফেলে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বাচ্চার সাথে মায়ের ডিস্টেন্স তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা রিলেশনশিপ নষ্ট হয়ে গেল। এই রিলেশনশিপটা এত গুরুত্বপূর্ণ যে এই রিলেশনশিপটা যদি কখনো নষ্ট হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চা তার ইমোশনাল ইমব্যালেন্স হবে, অর্থাৎ আবেগজনিত ভারসাম্যহীনতায় ভুগবে, যেটার কারণে তার এডিএইচডি, এএইচডি, তারপরে লার্নিং স্পিচ ডিসঅর্ডার, তারপরে তার হলো অ্যাগ্রেসিভনেস, টেন্ট্রাম, এই জিনিসগুলো তার ভিতরে গ্রো করতে পারে।
তো খুবই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে রিলেশনশিপ নষ্ট করার মূল জিনিস হচ্ছে মোবাইল ফোন এবং আউটডোর অ্যাক্টিভিটি না করা। তো এখনকার বাবা মা কি হয়, এখনকার বাবা মারা হচ্ছে সবাই খুব ব্যস্ত। কিসে ব্যস্ত? জব করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। কিসের জন্য করতেছে? কিন্তু বাচ্চার জন্যই করতেছে। কিন্তু বাচ্চা যে এদিকে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এদিকে খেয়াল নাই। মা চাকরি করে, বাবা চাকরি করে, বাচ্চা মানুষ হচ্ছে হচ্ছে কাজের মহিলার কাছ থেকে অথবা নানি দাদি এদের হাতে থাকতেছে। মায়ের বাবার যে টাচ, মায়ের বাবার বাবা মায়ের যে মানে এটা আদর যত্ন, এইটা বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা মানে কোটি টাকার থেকেও মূল্যবান। তো এখন আমরা সবাই ব্যস্ত, বাবা মা দুইজনই ব্যস্ত। ব্যস্তর ভিতরে আবার বাবা মার হাতে স্মার্টফোন, মাও স্মার্টফোন নিয়ে ব্যস্ত, বাবাও স্মার্টফোন নিয়ে ব্যস্ত, সবাই এডিক্টেড। আর এডিএইচডি কিন্তু শুধু যে বাচ্চাদের হয় তা না, এডিএইচডি বড়দেরও হয়। বড়রা ডাক্তারকে বলে না, এই জন্য এর কোনো ট্রিটমেন্ট করে না, কিন্তু এডিএইচডি আছে, পাওয়া যায়। তো এই রিলেশনশিপ যখন নষ্ট হয়ে যায় তখন বাচ্চা মানসিক ভারসাম্য হারায় ফেলে। তো আরেকটা রিলেশনশিপ কি, যে ফ্যামিলি মেম্বারদের সাথে রিলেশনশিপ, যেমন বাবা এবং মায়ের মধ্যে রিলেশনশিপ কেমন। যদি বাবা এবং মায়ের মধ্যে রিলেশনশিপ ভালো না থাকে, সবসময় কনফ্লিক্ট হয়, ডিভোর্স হয়, সেপারেশন হয়, তারপরে মারামারি ঝগড়াঝাটি হয়, তাহলে এই বাচ্চাটার মধ্যে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এটা একটা বড় চাপের কারণ হয়, বড় ট্রমার কারণ হয়। এই কারণেই আমরা যখন চাইল্ড কাউন্সিলিং করি তখন আমরা প্রথম ফ্যামিলি হিস্ট্রিটা নেই। বাবা কে ছিলেন, উনি কি করতেন, ওখান থেকে শুরু করে তাদের পুরো হিস্ট্রি নেওয়া হয়, মেডিকেল হিস্ট্রি, তারপরে তাদের বিহেভিয়ারাল হিস্ট্রি, তাদের ডেইলি অ্যাক্টিভিটি হিস্ট্রি নেওয়া হয়। তো আপনারা যখন চাইল্ড কাউন্সিলর হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে রিলেশনশিপ ইজ এ বিগ ফ্যাক্টর ফর আ চাইল্ড। একটা বাচ্চার জন্য রিলেশনশিপ খুব বিরাট একটা ফ্যাক্টর। বাচ্চাটা যে স্কুলে পড়ালেখা করে সেই টিচারের সাথে তার কিরকম সম্পর্ক, যে টিচার বাসায় পড়ায় তার সাথে সম্পর্ক কিরকম, বাসার মধ্যে যারা সিবলিং আছে, ভাই বোন আত্মীয় স্বজন, এদের কার কাছে বাচ্চা বেশি পছন্দ করে, কাকে বেশি পছন্দ করে না, কাকে হেট করে, এই জিনিসগুলো আপনাদের বের করতে হবে। তো এগুলো হচ্ছে এগুলো বিরাট ফ্যাক্টর, যে এগুলোর কারণে হচ্ছে বাচ্চাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। একটা সময় ছিল, আচ্ছা আমি আবার একটু বলি নেই, যারা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন। এখানে আমরা আফরিন আপু এবং বাসার ভাইয়ের দুজনের নাম্বার পেয়েছি, বাকিদের এখনো পাই নাই। আচ্ছা, একটা সময় ছিল যখন যখন হলো স্কুলে টিচাররা ব্যাট নিয়ে ঘুরতো, ম্যাথের টিচার, ইংলিশের টিচার ব্যাট নিয়ে ঘুরতো এবং আমাদেরকে বলা হতো যে যদি পড়ালেখা করে না আসো বা যদি তুমি অঙ্ক ভালো করে না পড়ে আসো তাহলে তোমাকে মারা হবে। তো এটা একটা ভয় দেখানো হতো। বাবা মাও সেম কাজ করতো, বলতো যে পড়ালেখা না করলে ভাত দিব না খাইতে, মারাবো পিটাবো এই সেই, এবং মারপিটও হতো। আমি অনেক ফ্যামিলিতে দেখেছি প্রচুর বাচ্চাকে ধরে মারা হতো। তো এই মার ভয় জোর করে একটা সময় বাচ্চারা লেখাপড়া করতো এবং সেই লেখাপড়া দিয়েও কিন্তু জজ, ব্যারিস্টার, সচিব, তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরকম বহুত কিছু হয়েছে। আমার নিজের অনেক ফ্রেন্ড আছে যারা বাংলাদেশ ব্যাংকে জব করে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা বড় বড় ডাক্তার, কিন্তু পদ্ধতি একই, এই পদ্ধতিতেই মানুষ হয়েছে। কোয়েশ্চেন হলো এই পদ্ধতিটা এখন আর কাজ করছে না। কারণ হচ্ছে যে এখন এত বেশি ইনফরমেশন ফ্লো ইন্টারনেটের কারণে, যে আমাদেরকে প্রচুর পরিমাণে ডোপামিন দেয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ইনফরমেশন দেয়া হচ্ছে, যার কারণে বাবা মার প্রতি যে বাচ্চাদের যে ভয় লাগানোর ফিলিংটা এবং সেটার কারণে যে আবার লেখাপড়া করতে হবে, এই জিনিসটা এখন আর কাজ করছে না। মানে এই পদ্ধতি এখন আর কাজ করছে না। এটা একটা সময় কাজ করতো, এখন আর করে না। এবং আপনি উল্টা এটা করলে আরো বিপদে পড়ে যাবেন। প্রথম হচ্ছে এখন বাচ্চাদের গায়ে টাচ করার কোনো নিয়ম নাই। এখন বাচ্চাদেরকে যদি আপনি কোনো টাচ করেন বা কোনো কিছু ভয় দেখান, বাচ্চাদের উল্টা আপনার সাথে লাফ দিয়ে আপনার গাড়ির উপরে এসে পড়বে। মানে বিভিন্ন টাইপের প্রবলেম হবে যদি আপনি পুরাতন পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেন। সুতরাং পুরাতন পদ্ধতিতে যাওয়া যাবে না, নতুন পদ্ধতিতে যেতে হবে। এবং এই নতুন পদ্ধতিটার নাম হচ্ছে চাইল্ড সাইকোলজি অ্যাপ্রোচ বা চাইল্ড কাউন্সিলিং অ্যাপ্রোচ। এই পদ্ধতিতে গেম থেরাপি আছে, টক থেরাপি আছে, মাসেল এক্সারসাইজ আছে, ব্রেন এক্সারসাইজ আছে, বিহেভিয়ারাল থেরাপি আছে, ব্রেন ডেভেলপমেন্ট থেরাপি আছে, প্যারেন্ট সাইকোলজি আছে, চাইল্ড সাইকোলজি আছে। তো এই জিনিসগুলো আপনি যদি শিখেন
তাহলে একটা বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাকে ম্যানেজ করতে হবে, এই জিনিসগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। আপনাদের মধ্যে যারা অনলাইনে চাইল্ড কাউন্সিলর হতে চান তাদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে। এটা একটা 1 বছরের ডিপ্লোমা কোর্স। আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের চাইল্ড কাউন্সিলর তৈরি হয়েছে। সিলেটে আছে, তারপরে হচ্ছে রাজশাহীতে আছে, রংপুরে আছে, সিরাজগঞ্জে আছে, টাঙ্গাইলে আছে, তারপরে আমাদের হলো ময়মনসিংহে আছে, আমাদের ঢাকাতে প্রচুর আছে, তারপরে হলো আমাদের চিটাগংয়ে প্রচুর আছে। চিটাগংয়ে প্রচুর আপা আছে যারা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং প্র্যাকটিস করছে, অকুপেশনাল থেরাপি দিচ্ছে, তারপরে স্পিচ থেরাপি দিচ্ছে। তো এরকম অনেকে আছে। আপনারা যারা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং বা চাইল্ড কাউন্সিলর হিসেবে কেরিয়ার তৈরি করতে চান তাদের জন্য একটা বিরাট সুযোগ আছে। বাচ্চাদের সাথে মায়েদের যে রিলেশনশিপটা, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এটা ব্যাক করানোর কিছু উপায় আছে। প্রথম হচ্ছে যে আপনার মাকে একটু দায়িত্ব নিতে হবে যে ঘুমানোর সময় যেন উনি বাচ্চার সাথে থাকে, বাচ্চার বয়স যাই হোক না কেন, 12-13 হলেও সমস্যা নেই। এরপরে বাচ্চা যখন ঘুম থেকে উঠবে তখন মা যেন তাকে আদর করে ঘুম থেকে উঠায়, শাউটিং করে যেন বাচ্চাকে ঘুম থেকে না তোলা হয়। আরেকটা টাইম হচ্ছে স্কুল থেকে ফেরার সময় বাচ্চাকে যেন কোলে নেওয়া হয়, আদর যত্ন করে বলা হয় যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আমি তোমাকে মিস করেছি, আমি তোমাকে খুবই ভালোবাসি। এরকম কথা বলে বলে বাচ্চার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা। ঠিক আছে? তো মোবাইল অ্যাডিকশন একটা বিরাট কারণ। তো আপনারা যেহেতু আজকে আছেন, মোবাইল অ্যাডিকশনের কিছু বিষয় আমি আজকে বলবো, আরো কিছু বিষয় আপনার বিস্তর, এটা তো কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো যেটা আপনারা অ্যাপ্লাই করে চেষ্টা করে দেখতে পারেন। প্রথম যেটা, সেটা হলো যদি বাচ্চা একটু বড় হয় তাহলে মোবাইল জোন তৈরি করে দিতে পারেন। এটা একটা টেকনোলজি। কিরকম, যে বাসায় যদি মেম্বার 2-3 জন হয়, অল্প মেম্বার থাকে, তাহলে আপনারা মোবাইলটা একটা নির্দিষ্ট জায়গায়, যে লেটস সে ওয়ার্ডরোবের উপরে বা কোনো একটা রুমের ভিতরে রাখা হবে। একটা সময় ছিল যে টেলিফোন থাকতো বাসায় এবং টেলিফোনটা থাকতো হচ্ছে ড্রয়িং রুমে। তো যখন ফোন আসতো তখন সবাই ওই ফোন যেই রুমে ওখানে গিয়ে কথা বলতো। এরকম পদ্ধতিতে আপনার মোবাইল এডিকশন কমানো যায়। আরেকটা হচ্ছে মোবাইল টাইমিং করে দেওয়া, যে তোমার আজকে এতটা থেকে এতটা পর্যন্ত তুমি ব্যবহার করবা, তারপর তুমি করবা না। চেষ্টা করতে হবে যাতে ঘুমানোর আগে ব্যবহার না করে, ঘুম থেকে উঠে ব্যবহার না করে, যে কোনো একটা দিনের বেলা সময় মোবাইল দেওয়া যদি ম্যানেজ করা যায়। যদি সেটাও না যায় তাহলে কিছু টাকা খরচ করতে হবে। কোথায়? মার্শাল আর্টের স্কুল, তারপরে ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমি, তারপরে ব্যাডমিন্টন একাডেমি, এই যা যা আছে, আরবি, ডান্স, গান, এগুলোতে বাচ্চাদেরকে এনগেজ করে ফেলতে হবে লেখাপড়ার পাশাপাশি। মানে লেখাপড়া যতগুলো আছে সবগুলোতে তো থাকবেই, প্যারালালি অন্য অন্য জায়গায় ইনভলভ করা, যাতে সে মোবাইলটা ধরার সময় কম পায়। আপনাদের কিছু টাকা খরচ হবে কিন্তু বাচ্চা বেঁচে যাবে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে মোবাইল অ্যাডিকশন থেকে বাঁচানোর উপায়। আরো অনেকগুলো পদ্ধতি আছে, আমাদের কোর্সে শেখানো হবে। আমি আজকে আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করে দিচ্ছি জ্ঞানযোগ ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান যেটা আমাদের লাইফ সায়েন্স একাডেমি, এটা আমার একটা প্রতিষ্ঠান, সাথে মার্চ করে আমাদের দেশে চাইল্ড কাউন্সিলিং কোর্স করে আসছে প্রায় 4 বছর ধরে। আমাদের 8ম ব্যাচের ক্লাস চলছে, 9ম ব্যাচের এডমিশন চলছে। ঠিক আছে? এখান থেকে যে কোর্সগুলো করানো হয় সেটা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং সার্টিফিকেশন কোর্স, চাইল্ড কাউন্সিলিং ডিপ্লোমা কোর্স, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এনএলপি, এটা আমি করাই। এনএলপির পাশাপাশি আমরা করাই হচ্ছে ইংলিশ ফর প্যারেন্টস, বাবা মায়ের জন্য ইংরেজি। আর একটা হচ্ছে মেডিটেশন ফর ফ্রিডম, মেডিটেশনের মাধ্যমে কিভাবে হিপনোথেরাপি করে আপনি আপনার লাইফের গোল অ্যাচিভ করতে পারবেন, সেটা করানো হয়। ইসিডি হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, অর্থাৎ বাচ্চাদের ছোটবেলায় কিভাবে ডেভেলপ করলে বাচ্চাটা সঠিকভাবে বেড়ে উঠবে, এটাকে বলে ইসিডি, এইটা আমাদের এখানে আছে। এসএলটি হচ্ছে স্পিচ বা ল্যাঙ্গুয়েজ থেরাপি, যেটা বাচ্চারা কথা বলতে পারে না তাদের জন্য শিক্ষকরা এটা করে থাকে বা কাউন্সিলররা এই কোর্সটা করে। সিবিটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যারা আমরা নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ড আছি তাদের জন্য সিবিটিটা খুব জরুরি, যে একটা মানুষের মানসিক অবস্থা কেমন আছে আপনি এটা বুঝতে পারবেন কিনা, বোঝার পরে আপনি অন্য অন্য ট্রিটমেন্টগুলো দিতে পারবেন। তো এগুলো গেল কোর্স। এখন আসি যেই প্রতিষ্ঠান আমাদের হচ্ছে চাইল্ড কাউন্সিলিং কোর্সটা করাবে তারা কতটুকু
মানে কি বলে এটাকে বলে রিলায়েবল কতটুকু। এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জ্ঞানযোগ ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল সায়েন্স, সাইকোলজি এন্ড স্পিরিচুয়াল সায়েন্স। এটা হচ্ছে established under the Act of 1882 from the government national capital। এটা ইন্ডিয়া থেকে করানো হয়। এটা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট আছে, সরকারি যে স্কিলস ডেভেলপমেন্ট আছে সেখানকার পার্টনার হিসেবে কাজ করছে বর্তমানে। তারা অলরেডি রেজিস্টার্ড এবং সরকারি যে প্রজেক্টগুলো আছে তারা এটা হ্যান্ডেল করে বর্তমানে। রিকগনাইজড বাই নীতি আয়োগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নীতি আয়োগ আছে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, সেখান থেকে সার্টিফাইড ফ্রম মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে সার্টিফাইড, এবং গ্লোকাল ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড। তো মোটামুটি 4 থেকে 5টা জায়গা থেকে এই প্রতিষ্ঠানটি সরকারিভাবে নিবন্ধিত। কোর্স করাবেন কে? চাইল্ড কাউন্সিলিং কোর্সটা করাবেন হচ্ছে চন্দন চক্রবর্তী। উনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ইন্টারন্যাশনাল ট্রেনার, এশিয়া বুক অফ রেকর্ড হোল্ডার, ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। 5000-এর উপরে উনি কাউন্সিলিং করিয়েছেন এবং 1500-এর উপরে ওনার স্টুডেন্ট আছে যারা কাউন্সিলর। এটা হচ্ছে আমার স্লাইড। আমার নাম হচ্ছে একে আজাদ বাবু। আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনিং করাই। আমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সেলসের উপরে, টিম বিল্ডিং এর উপরে কাজ করাই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবুল খাইল স্টিলের একটা প্রোগ্রাম। এখানে 40 জন ম্যানেজার, ডেপুটি ম্যানেজারকে আমি ট্রেনিং করাচ্ছি। তো আমি এখন কাজ করছি হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর উপরে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পরবর্তীতে আমি কমার্সে পড়ালেখা করেছি, MBA BBA করেছি, তারপরে আমি চাইল্ড সাইকোলজি নিয়ে পড়ালেখা করেছি, NLP নিয়ে পড়ালেখা করেছি, এবং আমি গ্রামীণ ফোনে ছিলাম 10 বছর, রবিতে ছিলাম 5 বছর, বেঙ্গল গ্রুপে ছিলাম 3 বছর। আমি একটা আমেরিকান কোম্পানিতে এখন কাজ করছি। প্যারালালি আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে ট্রেনিং এর সাথে জড়িত আছি। নলেজ একাডেমি, BD জবস, লার্নিং একাডেমি, কোডার ট্রাস্ট, লিড একাডেমি, লার্নিং বাংলাদেশ, ঘুরি লার্নিং, এগুলো জায়গায় আমার কোর্স দেয়া আছে। আচ্ছা, স্টুডেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের বেশ কিছু স্টুডেন্ট, প্রায় 25-30 জন স্টুডেন্ট খুব ভালোভাবে চাইল্ড কাউন্সিলর হিসেবে কাজ করছে বাংলাদেশে। আপনারা যারা চাইল্ড কাউন্সিলর হতে চান বা চাইল্ড কাউন্সিলিং পেশায় ভালো দক্ষ অর্জন করতে চান, বা যাদের বাচ্চাদের সিভিয়ার টাইপের প্রবলেম আছে, তারা আর একটু ভালোভাবে বাচ্চার ট্রিটমেন্ট করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নিয়ম হচ্ছে আপনারা আমাদের একটা কোর্সে অংশগ্রহণ করতে পারেন, চাইল্ড কাউন্সিলিং কোর্সে। এই কোর্সটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন চাইল্ড কাউন্সিলিং। এটা একটা 1 বছরের কোর্স। এইটা আমাদের কমপ্লিট করতে সময় লাগবে 7 মাস, কারণ হচ্ছে কিছু আমরা হোমওয়ার্ক দিব, কিছু হচ্ছে আমাদের ক্লাস হবে। তো আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 25 থেকে 30টা, আমাদের 40 থেকে 50টা আমাদের ভিডিও রেকর্ডিং থাকবে, লাইভ ক্লাস হবে 25টা। ক্লাসগুলো নেবেন চন্দন চক্রবর্তী ইন্ডিয়া থেকে অনলাইনে। প্রতিটা ক্লাস হবে শনিবার রাত 9:30টার সময়। আমাদের যে নবম ব্যাচে ভর্তি শেষের দিকে, আমাদের নবম ব্যাচে ক্লাস শুরু হবে এই মাসেই। আপনারা যারা এই সার্টিফিকেট নিতে চান, এখানে 2টা সার্টিফিকেট দেওয়া হবে। আমি আবারও বলছি, 2টা সার্টিফিকেট দেওয়া হবে। একটা সার্টিফিকেট ফ্রি দেওয়া হবে, সেটা হচ্ছে চাইল্ড কাউন্সিলর সার্টিফিকেট। আর একটা সার্টিফিকেট হচ্ছে ডিপ্লোমা ইন চাইল্ড কাউন্সিলিং। এইটার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনাদের পেমেন্ট করার সময় হচ্ছে কালকে সকাল 11টার মধ্যে আপনারা পেমেন্ট করবেন। এইরকম একটা সার্টিফিকেশন আপনাদেরকে দেওয়া হবে, এরকম দুটো। একটাতে লেখা থাকবে চাইল্ড কাউন্সিলর, আর একটা লেখা থাকবে চাইল্ড কাউন্সিলর ডিপ্লোমা ইন চাইল্ড কাউন্সিলিং। যেই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে এখানে 18টা মডিউলে, চাইল্ড সাইকোলজি মডিউল 1, চাইল্ড সাইকোলজি মডিউল 2, এটা মূলত হচ্ছে প্যারেন্ট সাইকোলজি শেখানো হবে। 3 নম্বরে শেখানো হবে হচ্ছে ল অফ এনগেজমেন্ট, ল অফ অ্যাডজাস্টমেন্ট, ল অফ ইমপ্রুভমেন্ট, ল অফ ইন্সপিরেশন, হাউ টু মেক ইউর চাইল্ড জিনিয়াস, in-depth knowledge in student psychology, mobile addiction removal, junk food addiction removal, increased concentration in study, therapy and meditation, category of ADHD, symptom and treatment, category of autism, symptom and treatment, speech disorders, assessment, therapy, IQ test। তো এই হলো 18টা মডিউল যেটা আপনাদের এই কোর্স কভার করবে, ঠিক আছে। এছাড়াও আমাদের কিছু ফ্রি ক্লাস হয়। এটা একটা ক্লাসের নমুনা যেখানে হলো সার্টিফিকেশন দেওয়া হয়েছে। আমি তো সার্টিফিকেট অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। যেই জিনিসগুলো ফ্রি থাকবে সেটা হচ্ছে এখানে চাইল্ড কাউন্সিলিং সার্টিফিকেশন কোর্সটা ফ্রি থাকবে, যেটার ভ্যালু 7000 টাকা। একটা প্র্যাকটিক্যাল সেশন থাকবে, কিভাবে আপনারা স্কুলের সাথে কাজ করবেন সেটা ফ্রি থাকবে। কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি গ্রো করবেন সেটার উপরে একটা ক্লাস থাকবে, এটা ফ্রি থাকবে। ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট, অর্থাৎ আপনি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন সেটার উপরে স্যার একটা ক্লাস আপনাদেরকে নিবে।
কিভাবে কথা বলবেন, কতটুকু কথা বলবেন, সেটা কিভাবে দিবেন সোশ্যাল মিডিয়াতে, এই ব্যাপারে যারা হচ্ছে চাইল্ড কাউন্সিলর হতে চান তাদেরকে এই ব্যাপারে হেল্প করা হবে ক্লাসের মাধ্যমে। লাইফ টাইম মেম্বারশিপ আমাদের আছে, সেখানে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। আমাদের ভিআইপি সাপোর্ট গ্রুপ আছে বাংলাদেশে, যেখানে আমাদের প্রায় 200-র মতো চাইল্ড কাউন্সিলর আছে, সেইখানে আপনারা মেম্বারশিপ পাবেন। এই টোটাল ভ্যালুটাই আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। সিদ্ধান্ত আপনাকে আজকেই নিতে হবে, কারণ 6 মাস পরে আপনি আফসোস করবেন যে আমি কেন ওই সময় চাইল্ড কাউন্সিলিং করলাম না। কারণ কি, আমি 2023 সালের রিপোর্ট বলছি, 2024 সালের রিপোর্ট বলি নাই, 2025 সালের রিপোর্ট বলি নাই, 2026 সালের রিপোর্ট আপনারা জানবেন না যে কি হচ্ছে বাংলাদেশে। তো এই বাচ্চাদেরকে নিয়ে আপনাদেরকেই কাজ করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরই সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। অল্প কিছু টাকা দিয়ে যদি আপনি বাচ্চাদের হেল্প করতে পারেন, অল্প কিছু টাকা দিয়ে যদি আপনি সোশ্যাল রেসপন্সিবিলিটি গ্রো করতে পারেন, আপনি নিজেও ইনকাম করতে পারেন, তাহলে কেন করবেন না। আমি এই কোর্সটি করেছি 2024 সালে, যদিও আমার এই কোর্স করার কোনো দরকার ছিল না, আমি এমনিতেই ইন্টারন্যাশনাল ট্রেনার, আমার অনেক সার্টিফিকেট আছে। তারপরেও আমি করেছি সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য, যে বাচ্চাদেরকে আগে বাঁচাতে হবে। আমাদের দিন তো চলে গেছে, এখন বাচ্চাদেরকে কিভাবে ঠিকমতো মানুষ করা যায়। তো এইখান থেকে আপনাদের এই কোর্সটা করা উচিত। এই কোর্সটার ফিস হচ্ছে 12,000 টাকা। আজকে যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন তারা মাত্র 10,000 টাকায়, মানে 9,999 টাকায় এই কোর্সটি কিনতে পারবেন। এটা একটা 1 বছরের ডিপ্লোমা কোর্স। দিস ইজ নট 3 মান্থস কোর্স, দিস ইজ নট 6 মান্থ কোর্স, এটা একটা ম্যাসিভ কোর্স, ঠিক আছে। তো এই কোর্সে যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নিয়েছেন তারা সবাই অত্যন্ত হ্যাপি। তাদের ভিডিও আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আমাদের বাংলাদেশের অনেক মানুষ, অনেক প্রিন্সিপালস আছে যারা আমার এখানে কোর্স করতেছে। মতিঝিল আইডিয়াল স্কুল, তারপরে হচ্ছে আপনার YWMCA স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে আরো অনেক ভালো ভালো স্কুলের টিচাররা আমাদের সাথে কাজ করতেছে। তো আমি আপনাদেরকে বলবো, যাদের রিয়ালি সিরিয়াস অ্যাবাউট চাইল্ড কাউন্সিলিং, তাহলে 2 টাকা খরচ করবেন। আমি যে সার্টিফিকেটগুলোর কথা বললাম এগুলোর পিছনে আমার 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি তো শিক্ষাটা পেয়েছি, আমি সার্টিফিকেটগুলো পেয়েছি, আমি কাজ করতে পারছি, আপনারা কাজ করতে পারবেন। সেরকম যারা সাহসী আছেন তারা আপনারা এগিয়ে আসবেন। যাদের কাছে 10,000 টাকা নাই, আপনারা 3,000 টাকা দিয়ে ভর্তি হন, কোনো অসুবিধা নাই। আপনারা তিনটা ইনস্টলমেন্টে আপনারা পেমেন্ট করতে পারবেন। যদিও আমাদের এখানে ইনস্টলমেন্ট নেওয়া নিষেধ করে দেওয়া আছে ইন্ডিয়া থেকে, কিন্তু আমি নিচ্ছি কারণ আমি জানি আমাদের বাংলাদেশিদের সমস্যা আছে, আমাদের টাকা পয়সার প্রবলেম আছে। তো এই কারণে এটা করে দেওয়া হয়েছে, যাতে আপনারা, আমি দায়িত্বটা নিচ্ছি, আপনারা টাকা ধীরে ধীরে দেবেন, 3,000 করে আপনারা শোধ করবেন। কিন্তু আপনারা কোর্সটা করেন, কারণ এটা আপনাদেরকে একটা বেনিফিট দিবে, নিজস্ব একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেবে। তো এখানে যে নাম্বারগুলো দেয়া আছে এগুলোর রবি কর্পোরেট নাম্বার, মানে হচ্ছে এমপ্লয়ি সিরিজের নাম্বার। নিচের যে নাম্বারটা দেয়া আছে এটা গ্রামীণ ফোন এমপ্লয়ি সিরিজের নাম্বার। এই নাম্বারগুলো আমার নাম্বার, এগুলোতে হোয়াটসঅ্যাপ দেয়া আছে এবং একটাতে বিকাশ এবং একটাতে নগদ ওপেন করা আছে, ঠিক আছে। এই কোর্সে ভর্তি হতে গেলে আপনাকে গ্রাজুয়েশন থাকতে হবে। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন তাহলে আপনি এই কোর্স করতে পারবেন না। আপনাকে যদি 4 ইয়ার্সের আপনার ডিপ্লোমা থাকে তাহলে আপনি করতে পারবেন, অথবা আপনার যদি মাস্টার্স বা অনার্স করা থাকে বা ডিগ্রি পাস করা থাকে তাহলে আপনি এই কোর্সটি করতে পারবেন, ঠিক আছে। তো এই কোর্সটি করার জন্য আপনাদেরকে ফোন নাম্বার কমিউনিকেট করতে হবে এবং কালকে সকাল 11টার মধ্যে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখন আপনি ফ্লোর আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনাদের যত প্রশ্ন আছে করতে পারেন। আমি জানি আপনাদের প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। এবং যারা ফোন নাম্বার দিতে এখানে লিখতে চাচ্ছেন না, ফিমেল, আপনারা বললে আমি আপনাদের নাম্বার লিখে নেব। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের সাথে তামান্না, মান্নান, শিমুল জামান, আবুল বাশার, আরিফিন আপু। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি শুনতে পাচ্ছি না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনি কোয়েশ্চেন?
কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমাদের এই যে ব্যাচটার কথা বললাম, 9th ব্যাচের এডমিশন অলরেডি হয়ে গেছে। আমাদের অলরেডি 15 থেকে 20 জনের মতো আমাদের অলরেডি এডমিশন নিয়ে ফেলেছে। ক্লাস টাইমটা সম্পর্কে জানতে চাচ্ছি। ক্লাস টাইম 9:30 সময় শুরু হবে শনিবার। ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, কোন পরীক্ষা নেওয়া হবে কিনা? হ্যাঁ, এক্সাম নেওয়া হবে। 2টা সার্টিফিকেটের জন্য 2টা এক্সাম হবে, 50 মার্কের MCQ কোয়েশ্চেন হবে। তাহলে প্রতি মাসে 4টা করে ক্লাস? প্রতি মাসে 4টা করে ক্লাস। আপনার সার্টিফিকেট পরীক্ষার জন্য 3 মাস পরে একটা পরীক্ষা হবে, আর ডিপ্লোমার জন্য 4 মাস পরে আরেকটা পরীক্ষা। আচ্ছা, আমি আবারও বলি, সেটা হচ্ছে এটা একটা ডিপ্লোমা ইন চাইল্ড সাইকোলজি কোর্স। এইটা খুবই শিমুল ভাই কিছু বলবেন? আচ্ছা, এটা হচ্ছে যে যেই প্রতিষ্ঠান থেকে আমরা হচ্ছে এই কোর্সটি করাচ্ছি, এটা খুবই সুনামধন্য একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ওনাদের পপুলারিটি অনেক ভালো এবং স্টুডেন্টস রিভিউ খুবই ভালো এবং তাদের শেখানোর পদ্ধতি অত্যন্ত উন্নত। আর এই কোর্সটা যে ওনারা দিয়েছেন, আমাদের সময়ে এই কোর্সটার ফিস আরো বেশি ছিল, 11,000 টাকা ছিল। তো সেটা কিছু ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে যাতে আপনারা নিতে পারেন এবং আপনারা ইনস্টলমেন্টেও কিন্তু এটাতে অ্যাভেল করতে পারবেন। তো যারা হচ্ছে ইনস্টলমেন্টে নিতে চান তারা কালকে মানে আগামীকাল অথবা আজকে রাতে আপনারা বিকাশে বুকিং করে রাখবেন। 500 টাকা বা 1000 টাকা দিয়ে বুকিং করে রাখবেন, তাহলে অফারটা থাকবে আপনার জন্য। আদারওয়াইজ এই দুপুরের পরে অফার কিন্তু ডিসেবল হয়ে যাবে, থাকবে না। তো যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চান, আমার ফোন নাম্বার এখানে দেয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে গেলে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন AK আজাদ বাবু, তাহলে আমার বিভিন্ন ধরনের লিঙ্কডইন প্রোফাইল, তারপরে আমার ওয়েবসাইট, তারপরে আমাদের হচ্ছে সোশ্যাল যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলো শো করবে। ঠিক আছে, ক্লাস শুরু হবে এই মাসের 27 তারিখে, কিন্তু আপনি অফার নিতে গেলে আপনাকে বুকিং করে রাখতে হবে। তামান্না আপু, আচ্ছা, তামান্না আপুর নাম্বারটা আমি পেয়েছি। তামান্না আপু আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাই দিই, হ্যাঁ, একটু লাইনে থাকেন। অর্গানাইজেশন নাম হচ্ছে জ্ঞানযোগ ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল সায়েন্স। আর ওনাদের আরেকটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে জিনিয়াস মাইন্ড অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নাম্বার, আপনাদের কোনো অফিসিয়াল অ্যাড্রেস আছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি, ইন্ডিয়ার অফিসটা আগে দেখাই, তারপরে বাংলাদেশের কথা বলছি। আচ্ছা, স্ক্রিন দেখা গেলে আমাকে বলবেন, ঠিক আছে? স্ক্রিন শো হচ্ছে? এটা হচ্ছে ওয়েবসাইট। আমি আপনাদের দেখাই যে আমাদের এখানে কোথায় আছে। এই যে দেখেন আমার ছবি, ঠিক আছে? আমাদের অফিস হচ্ছে বসুন্ধরাতে, আমার চেম্বার হচ্ছে খিলগাঁয়। ইনিও হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস ম্যানেজার। এই দুইজন আমরা বাংলাদেশ থেকে, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে হ্যাঁ, এই দুইজন, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব হচ্ছে চন্দন স্যারের, এই যে চন্দন চক্রবর্তী, আর ওনার একটা ভিডিও আমি প্লে করে দেখাই আপনাদেরকে। চন্দন চক্রবর্তীর পরবর্তীতে তাকে আমরা ডেকে নেব ম্যানেজিং ডিরেক্টর জ্ঞান যোগা গ্রুপ অফ ইনস্টিটিউট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিস্টার চন্দন চক্রবর্তী। একটু বলি, জ্ঞান যোগা গ্রুপ অফ ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর তিনি। স্যার, আপনি যে কাজটা করছেন সেটা সম্পর্কে যদি একটু দর্শকদের জানান। আমি সবার প্রথমে এটা স্টার্ট করি আমি একটা ছোট্ট আশ্রম দিয়ে। তো সেখানে আমি
150 বাচ্চাদের আমি ট্রেনিং দিতাম। স্বামী বিবেকানন্দের আমি পাঠচক্র করাতাম। সেখান থেকে আমি বুঝেছিলাম যে প্রত্যেকটি স্টুডেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে এই এডুকেশনটা। মনের মতো জব পাওয়ার পরেও তারা কেন ডিপ্রেশনে যাচ্ছে, তারা কেন সুইসাইড করে নিচ্ছে। একদমই সত্যি কথা। একজন তার এমই ছিল সে আইএএস হবে বা আইপিএস হবে, তার ড্রিম জব পাবার পরেও সে কেন সুইসাইড করলো। একটা ডিস্যাটিসফ্যাকশন একটা আসছে, একটা চাপ আসছে, তখন কোনোভাবে তাদের মনে হচ্ছে এই জবটা বোধহয় আমার জন্য নয়। বাবা মারা রয়েছে, তাদের এটা চুজ করার আগে তারা একটা সাইকোমেট্রিক টেস্ট করে নিক। তারা সাইকোমেট্রিক টেস্ট, ইয়েস, এখানে 100 থেকে 150টা কোয়েশ্চেন্স থাকে বাচ্চাদের, তার ইন্টারেস্ট যেটা ভেতরে রয়েছে আপনি বুঝতে পারবেন না। ঠিক, আজকাল বর্তমান যুগে ছোট ছোট ছেলে মেয়েদের, শিশুদের মনোযোগ সবসময় মোবাইলের দিকে, বলা যায় মোবাইলে আসক্ত। তাহলে সমাধানের জন্য একমাত্র ভরসাযোগ্য প্রতিষ্ঠান জ্ঞানযোগ। যিনি এই অসাধ্য সাধন করে চলেছেন তিনি জিনিয়াস মাইন্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমি এবং জ্ঞানযোগ ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের চেয়ারম্যান মনোবিজ্ঞানী চন্দন চক্রবর্তী। তাই তাকে তার এই কর্মযোগ্যকে সম্মান জানায়, কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা। আচ্ছা, এটা দেখা শেষ। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, এসএলটি, ওটি, এই থেরাপিগুলো সম্পর্কে যদি একটু বলতেন, মানে এই কোর্সগুলো সম্পর্কে যদি একটু বলতেন, কয় মাসের কোর্স বা কি, মানে কিরকম সার্টিফিকেশন। আমার বাচ্চার জন্য তো থেরাপি করাইতে হয়, তো আমি নিজেও জেনে রাখলাম আর কি, এই জন্য আর কি ইন্টারেস্ট থেকে আস্ক করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এসএলটি 3 মাসের কোর্স আছে, 6 মাসের আছে। আপনাকে প্রথমে 3 মাসেরটা করতে হবে, তারপরে যদি আপনাদের এক্সটেন্ডেড লাগে তখন আপনি এক্সটেন্ডেডটা করবেন। এসএলটি আমাদের তানিয়া ম্যাডাম করাচ্ছে, আমাদের জুলাই মাস থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আর আপনি আমার সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলেন, আমি ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আর একটা হচ্ছে সিবিটির ব্যাপারে বলেন, এইচসিডি, ওটি এসএলটি। ওটি, আচ্ছা আচ্ছা, ওটি এসএলটি দুটাই হচ্ছে তানিয়া ম্যাডাম করাবে। হ্যাঁ, 3 মাসের কোর্স, 3 মাসের প্রথমে করবেন, তারপরে আপনি যদি একটু হায়ার লেভেলে থেরাপি দিতে চান তাহলে 6 মান্থ করতে হবে, ঠিক আছে? এগুলো কোর্স ফি অত বেশি না, মোটামুটি আপনার এরকমই 7-8 হাজার টাকার মতো পড়বে। আপনি ইনস্টলমেন্টে নিতে পারবেন। আপনি থেরাপিস্ট হিসেবে না, আপনার হচ্ছে কি যারা ক্লাসগুলো করাবেন ওনারা অনেক এক্সপার্ট, ওনারা সিআরপিতে কাজ করেন বা ওখান থেকে বের হয়েছেন। আর আপনি যদি থেরাপিস্ট হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে 6 মাসের কোর্স করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া যাবে, আমাদের অনেক জায়গা আছে। হ্যাঁ, বাশার ভাই বলেন। বাশার ভাই কিছু বলবেন? জি, আমি শুনছি। হ্যালো, জি আমি শুনছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি বন্ধ করে দিব। যারা যারা আমাদের সাথে গুড ইভিনিং। জি, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জুলি জয়া। হ্যাঁ, আমি এটা জানতে চাচ্ছি যে কোর্সটা কি ইংলিশে হবে নাকি বাংলায় হবে? মানে আমরা যে সেটা করতে চাচ্ছি। কোর্সটা বাংলায় হবে। বাংলায় হবে। আর সিআরপি বাংলা হবে। থেকে যারা হচ্ছে ওনারা কোন বিষয়ে সিআরপি থেকে ট্রেন আপ বা ওখানে কি বিষয়ে ওনারা স্টাডি করেছেন বা কিছু? আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এটা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং এর উপরে। হ্যাঁ, আজকে সিআরপি নিয়ে কোনো কিছু করছি না। সিআরপির উপরে আমাদের এখানে ম্যাডাম আছেন দুজন, ওনারা সিআরপি তে কাজ করতেন। ওনারা আমাদের এসএলটি এবং ওটি ক্লাসগুলো নেবেন, সেটা পরে। আজকের বিষয়টা হচ্ছে পুরোটা হচ্ছে চাইল্ড কাউন্সিলিং এর উপরে। হ্যাঁ, ডিপ্লোমা ইন চাইল্ড কাউন্সিলিং।